এই মুভিটি আপনাকে ভাবতে বাধ্য করবে, মানুষ না পশু, কে বেশি হিংস্র। আজকে আলোচনা করব ইন্ডিয়ার নিঠুরি সেক্টর 31-এর সত্য ঘটনার উপর নির্মিত সদ্য 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি সেক্টর 36 সম্পর্কে, যার IMDb রেটিং 7.3 আউট অফ 10, দিল্লি 2005। মুভির শুরুতে আমাদের মুভির মূল চরিত্র প্রেম কুমারকে দেখানো হয়। দামি একটি নাইট স্যুট পরা প্রেম একটি বাংলোর আলিশান সোফায় শুয়ে কে হতে চায় কোটিপতি প্রোগ্রামটি দেখছে। একজন প্রতিযোগী ভুল উত্তর দিলে প্রেম রেগে গিয়ে তাকে গালিগালাজ শুরু করে। প্রেম মূলত অনেক বছর থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার পরও তার সিলেকশন হচ্ছে না। প্রেমের বাটন ফোনে তার স্ত্রী কল করে। প্রেম তার হাতে থাকা বড় হাড্ডিযুক্ত মাংসের প্লেটটি বেসিনে পরিষ্কার করছে এবং স্ত্রীর সাথে কথা বলছে। প্রেমের স্ত্রী প্রেগনেন্ট। প্রেম তাকে বলছে, আমি টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না। মেয়ের খেয়াল রাখতে বলে প্রেম ফোনটি রেখে দেয়। প্রেম এই বাড়ির কেয়ারটেকার। বাড়ির মালিক খুব কমই আসে, তাই প্রেম সুযোগ বুঝে বড়লোকের স্বাদ মেটাচ্ছে। স্ত্রীর সাথে কথা শেষে প্রেম রেডিওতে দিল মেহকা রে মেহকা গানটা চালিয়ে দিয়ে আলমারি থেকে ধারালো কয়েকটি ছুরি নিয়ে ছাদের কোনায় থাকা টয়লেটের সামনে যায়। এ সময় তার পরনে শুধু আন্ডারওয়্যার থাকে। টয়লেটের ভেতরে স্কুল ইউনিফর্ম পরা একটি কিশোরী মেয়ের ডেড বডি। গানের সাউন্ড বেড়ে যায়, আর দূর থেকে দেখানো হয় প্রেম সেই ধারালো ছুরি দিয়ে মেয়েটির শরীরে একটির পর একটি আঘাত করে যাচ্ছে। গানের পাশাপাশি আমাদের সেই বডি পার্ট চপিংয়ের শব্দও শোনানো হয়। এই সিনটি এতটাই লোমহর্ষক থাকে যে আপনাকে রাতে স্বাভাবিকভাবে ঘুমোতে দেবে না। পরের সিনে আমাদের এই মুভির দ্বিতীয় প্রধান চরিত্র ইন্সপেক্টর পান্ডেকে দেখানো হয়। পান্ডে পূজা করছিল। স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে পান্ডের ছোট সুখী পরিবার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভালো রিয়াকশন পাওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত পান্ডে ছিল একজন করাপ্ট ইন্সপেক্টর। পান্ডে তার মেয়ে বেনুকে স্কুলে পৌঁছে দিয়ে থানায় যায়। থানার নোটিশ বোর্ডে আমরা অনেকগুলো মিসিং বাচ্চার ছবি লাগানো দেখতে পাই। এই থানায় পান্ডের সাথে আরও দুজন কনস্টেবল কাজ করে, তাদের নাম পাঠক এবং বিষ্ণু। তারা প্রত্যেকেই ছিল ঘুষখোর পুলিশ অফিসার। থানায় একজন বাবা প্রায় তার মেয়ের মিসিং কমপ্লেন করতে আসে। তার মেয়ের নাম টুম্পা, যার বয়স মাত্র 15 বছর। টুম্পা স্কুল বাসে করে বাসায় ফেরার সময় মিসিং হয়ে যায়। আজ টুম্পার জন্মদিন। স্কুলে টুম্পা প্রথম স্থান অর্জন করেছে। এ কথা বলে টুম্পার বাবা কাঁদতে থাকে। টুম্পার বাবা কাঁদতে কাঁদতে বলে, অনেক দিন তো হলো কমপ্লেন করেছি, আজ আপনি আমার FIR ফাইল করুন স্যার। পান্ডে বলে, কোন অপরাধীকে চেনেন আপনি? FIR কার নামে করব? একটা কাজ করুন, আপনি যখন আমাকে কাজ শেখাচ্ছেন, কাল থেকে আপনি আমার ইউনিফর্ম পরে থানায় চলে আসুন। আপনি আপনার মেয়ের ছবি থানায় লাগিয়ে বাসায় ফিরে যান। আমরা আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। আপনি তো জানেনই আমরা কত কাজের প্রেসারে থাকি। তাছাড়া রাজীব ক্যাম্প থেকে বাচ্চা নিখোঁজ হওয়া তো নতুন কিছু না। আমরা তাদের খুঁজে আনলে তারা আবার পালিয়ে যায়। পান্ডে টুম্পার বাবা মণ্ডলকে কিছু টাকা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠায়। যাওয়ার সময় মণ্ডল থানায় নোটিশ বোর্ডে টুম্পার মিসিং ফটোটি লাগিয়ে দিয়ে যায়, যেখানে টুম্পার মতো অনেক বাচ্চার ছবি ছিল। এরপর আমাদের রাজীব ক্যাম্প দেখানো হয়। এটা মূলত একটা বস্তি, যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার এবং রিফিউজিরা থাকে, তাই এটা একটা নোংরা এবং সুবিধাবঞ্চিত এলাকা। অনেকগুলো বাচ্চা সেখানে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে তাদের বল নালায় পড়ে গেলে আলী নামের একটি ছেলেকে বল আনতে পাঠানো হয়। আলী বল তুলতে গেলে সেখানে বলের পাশে একটি অর্ধগলিত কাটা হাত দেখতে পায়। পুলিশকে জানানো হয়। পুলিশ কনস্টেবল পাঠক এবং বিষ্ণু এটা বানরের হাত বলে নিজেদের মধ্যে আলোচনা করছিল। পান্ডে জানতো এটা মানুষের হাত, কিন্তু ব্যাপারটাকে বানরের হাত বলে ধামাচাপা দিয়ে দেয়। পান্ডে তার পকেট থেকে ছেলেটিকে 100 টাকার একটি নোট দেয় এবং সবাইকে তার সাহসিকতার জন্য হাততালি দিতে বলে। এই ব্যাপারটা এখানেই মিটমাট করে দেয়। পাশে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, যার জানালার একটি কাঁচ ভাঙা। পান্ডের মনে হচ্ছিল ওখানে কেউ বসে আছে। পান্ডে সেই বিল্ডিং সম্পর্কে জানতে চাইলে কনস্টেবল জানায় এটা বার্সি সাহেবের বাসা। বার্সি সাহেব এই শহরের অনেক বড় একজন ব্যবসায়ী। প্রেম ওনার বাসায় কেয়ারটেকারের কাজ করে। অপরদিকে প্রেম জানালায় বসে এসব কিছু দেখছিল। সেই রাতে আলী তাদের ঘরে বসে সবার সাথে টিভি দেখছে। আলীর বাবা সিকিউরিটি গার্ডের জব করে। দেরি করে বাসায় ফিরে আসার সময় আলীর বাবা ডিম আনতে ভুলে যায়, তাই তিনি টাকা দিয়ে আলীকে দোকানে ডিম আনতে পাঠায়। অন্ধকার রাত, বস্তি এলাকা। আলী শর্টকাটে যাওয়ার জন্য বস্তির পেছনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। একটু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই আলীকে কেউ ডাকছে। এ আর কেউ না, প্রেম।
প্রেম আলীকে 2টি চকলেটের লোভ দেখিয়ে কাছে ডেকে কিডন্যাপ করে নেয়। প্রেম আলীকে বার্সি সাহেবের বাসায় নিয়ে যায়। সে আলীকে একটি খাটের সাথে বেঁধে রেখেছে। আলী বলে, আমার বাবার কাছে পিস্তল আছে, আমার বাবা তোমাকে মেরে ফেলবে। আলীর কথা শুনে প্রেম হাসে। প্রেম বলে, এগুলো বড় বড় সিনেমায় হয়, বাস্তবে না। তুমি কে? তোমার পরিচয় কি? বাস্তবে তুমি একজন সামান্য বেতনে সিকিউরিটি গার্ডের ছেলে, যে কিনা একটা নোংরা বস্তিতে থাকো। তোমার মতো ছেলে প্রতিদিন নিখোঁজ হলেও কারো কিছু যায় আসে না। যদি তুমি কোনো বড় লোকের ছেলে হতে, তাহলে একটা কথা ছিল, তোমাদের জন্মই হয়েছে নিখোঁজ হওয়ার জন্য। তুমি কি ভাবছো তোমার বাবা আমাকে খুঁজে বের করবে? সে 2-4 দিন কান্না করবে, তারপর তারা আরেকটা আলী জন্ম দিবে। ধীরে ধীরে সবাই তোমাকে ভুলে যাবে। কথা বলতে বলতে প্রেমে আলীর হাতে রশি খুলতে থাকে আর বলে, দাঁড়াও, আগে তোমাকে একটু আদর করে নিই। আলী পালাতে চাইলে প্রেম আলীকে জোরে দেয়ালে ধাক্কা দেয়। আলী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সিন শিফট হয় চাম্বা, 1983 সাল। ছোট একটা ছেলে জড়সড় হয়ে ঘরের এক কোণায় বসে কাঁদছে। তার মামা খাবার নিয়ে এসেছে। বাচ্চাটি তার মামাকে দেখে ভয় কাঁপতে থাকে। এরপর তার মামা তাকে এখানে ওখানে স্পর্শ করতে করতে বলে, তুই চিন্তা করিস না, কাল আমি তোর জন্য মাটন রান্না করব। প্রেমের মামা ছিল একজন কসাই। তার একটি মাংসের দোকান ছিল। রোজ বেচা কেনা শেষে শাটার ডাউন করে প্রেমের মামা প্রেমকে ধর্ষণ করত। রোজ রোজ এই অত্যাচার আর সহ্য করতে না পেরে প্রেম একদিন কসাইখানা চাপাতে দিয়ে তার মামাকে কুপিয়ে হত্যা করে। সিন বর্তমানে শিফট হয়। প্রেম রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে। তখন প্রেমের ফোনে ছোটা লালার কল আসে। ছোটা লালা একজন কম্পাউন্ডার। প্রেম ফ্রিজ থেকে একটা বক্স বের করে ছোটা লালাকে দিয়ে বলে, এটা বিক্রি করলে অনেক টাকা পাবো। লালা বলে, এত টাকা দিয়ে তুই কি করবি? প্রেম বলে, আমার অনেক টাকা লাগবে। টাকা দিয়ে আমি আমার মেয়েকে বড় স্কুলে পাঠাবো, বড় বড় বাড়ি বানাবো, বউ বাচ্চা নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াবো। টাকাই ভগবান, বুঝলি? তুইও তো সব টাকার জন্যই করছিস। লালা বক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ছাদের সেই টয়লেট দেখতে পাই। প্রেম সেটাকে পরিষ্কার করছে। বডি পার্টগুলোকে ছোট ছোট পলিথিনে করে নালায় ফেলে দিয়ে আসছে। সিন শিফট হয় কর্নাল, হরিয়ানা। সেখানে আমরা বার্সি সাহেবকে দেখতে পাই। এই সেই ব্যবসায়ী যার বাসায় প্রেম কেয়ারটেকারে কাজ করে। বার্সি সাহেব নিজের নাতনিকে ড্রেস চেঞ্জ করার নাম করে মোলেস্ট করার চেষ্টা করছে। তখন তার স্ত্রী সেখানে চলে আসলে বার্সি বলে, ওর মা বাবা অনেক ব্যস্ত, তাই আমি ওকে রেডি করাচ্ছি। এরপর দেখানো হয় পরিবারের সবাই মিলে মেয়েটির জন্মদিন পালন করছে। বার্সিকে দেখে বোঝার উপায় নেই যে একটু আগে সে কী করতে চেয়েছিল। তখন তার ফোনে প্রেমের কল আসে। কথা বলতে বলতে পার্টিতে একটি মেয়ের দিকে তার চোখ যায় আর তার ভেতরে পশু আবার জেগে ওঠে। বার্সি প্রেমকে বলে, ঝুমকিকে কাল সন্ধ্যার জন্য রেডি রাখিস, আমি আসবো। সেই সন্ধ্যায় আমাদের ঝুমকিকে দেখানো হয়। ঝুমকি মূলত একজন কার্ল গার্ল। দুর্গাপুজো যাওয়ার জন্য সে তৈরি হচ্ছিল। ঝুমকি তার বাবা মার সাথে দুর্গাপুজোয় আসে। তখনই তার ফোনে একটি কল আসলে সে পুজো মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে তার সাথে ফোনে কথা বলতে শুরু করে। 4 দিন পর পান্ডে এবং তার সেই 2 জন কনস্টেবল খুব ভালো বেশভূষা নিয়ে দশমীর রামলীলার অংশগ্রহণের জন্য তৈরি হয়েছে। পান্ডের স্ত্রী এবং মেয়েও সেই প্রোগ্রাম দেখার জন্য এসেছে। প্রোগ্রামের এক খণ্ড শেষ হওয়ার পর তারা টাচ আপ করার জন্য মঞ্চের পেছনে একটি রুমে গেলে ঝুমকির বাবা সেখানে উপস্থিত হয়। ঝুমকির বাবা বলে, আমার মেয়ে অনেক দিন থেকে নিখোঁজ, এখন আপনাকে কোনো একটা অ্যাকশন নিতে হবে। পান্ডে বলে, আপনি কাল থানায় আসুন, আমি আপনার সাথে থানায় কথা বলবো। ঝুমকির বাবা বলে, 4 দিন থেকে আপনি একই কথা বলছেন, পরে আসতে। আপনার নিজের মেয়ের সাথে এমনটা হলে আপনি বুঝতেন। কথাটা শুনে পান্ডে অনেক রেগে যায়। পান্ডে ঝুমকির বাবাকে বলে, তোমার মেয়েকে কি আমি জন্ম দিতে বলেছি? তোমার মেয়েকে তুমি জন্ম দিয়েছো। এবার সে কোথায় গেছে, কি করছে সেটা দেখার দায়িত্ব তোমার। ঝুমকির বাবা বলে, আমি জানি সে বার্সি সাহেবের বাসায় গিয়েছে। পান্ডে বলে, তাহলে বার্সিকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার মেয়ে কোথায়। শুধু শুধু আমার মাথা খাচ্ছ কেন? আর যদি কোনোদিন তোমার মুখে আমার মেয়ের নাম শুনি, আমি তোমার মুখ ভেঙে দেব। এরপর পান্ডে প্লে করতে চলে যায়। প্রোগ্রাম শেষে পান্ডে মেয়েকে না দেখতে পেয়ে তার স্ত্রীকে মেয়ের কথা জিজ্ঞাসা করলে তার স্ত্রী বলে, সে তার বান্ধবীদের সাথে হিসু করতে বাইরে গিয়েছে। পান্ডে তার স্ত্রীকে বকা দিয়ে বলে, তুমি এত কেয়ারলেস কিভাবে হতে পারো? এটা একটা মেলা, তুমি কি জানো না শহর থেকে প্রতিদিন কত বাচ্চা নিখোঁজ হচ্ছে? সেই মেলায় আমরা রাবণের মুখোশ পরা প্রেমকে দেখতে পাই। সে শিকারের খোঁজে এখানে এসেছে। অপরদিকে আমরা সেই কম্পাউন্ডার ছোটা লালাকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে মেলার বাইরে অপেক্ষা করতে দেখি। তারা 2 জন প্ল্যান করে এখানে বাচ্চা কিডন্যাপ করতে এসেছে। বাচ্চা মেয়েটি যখন হিসু করতে যায়, প্রেম তাকে তুলে নিয়ে যায়। পান্ডে তার মেয়েকে সবখানে খুঁজতে থাকে।
তারপর সে নোটিস করে কেউ একজন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। পান্ডে তার পিছনে দৌড়াতে থাকে। পান্ডের দৌড়ানো দেখে প্রেমকে সতর্ক করার জন্য কম্পাউন্ডার অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে দেয়। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে প্রেম সতর্ক হয়ে যায়। বাচ্চাকে ফেলে সে পালাতে থাকে। পান্ডে তার সেই দুজন কনস্টেবল ও স্ত্রীকে সাথে করে ওই কম্পাউন্ডারের অ্যাম্বুলেন্সে করে মেয়েকে হাসপাতালে পাঠিয়ে দেয়, আর নিজে দৌড়াতে থাকে সে কিডন্যাপারের পেছনে। অনেকক্ষণ পিছু নেওয়ার পরও পান্ডে কিডন্যাপারকে ধরতে পারে না, কারণ প্রেমের চেহারায় তো মুখোশ পরা ছিল। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে পান্ডে মাটিতে বসে পড়ে। এই সুযোগে প্রেম পালিয়ে বার্সি সাহেবের বাংলোতে ঢুকে তালা লাগিয়ে দেয়। প্রেম কিছু ক্যাসেট একটি ব্যাগে নিচ্ছিল, আর কেউ একজনকে ফোন করে বলছে কিছু জিনিস পাঠাচ্ছি, সেগুলো সাবধানে রাখবে। এগুলোতে কি আছে জানতে চাইবে না, আমি পরে জানাবো। অপরদিকে মেয়ের কিডন্যাপারকে ধরতে না পারা পরাজিত পিতা পান্ডের চোখ যখন রাস্তার পাশের দেয়ালে টানানো মিসিং বাচ্চাদের ছবিগুলোর উপর পড়ে, আজ প্রথমবার তার ভেতরে অপরাধবোধ কাজ করে। সেখান থেকে পান্ডে হাসপাতালে যায় তার মেয়েকে দেখতে। পান্ডেকে দেখে তার স্ত্রী রেগে গিয়ে বলে, তুমি পুলিশ নামের কলঙ্ক, তুমি অন্য বাচ্চাদের কি খুঁজবে? তুমি তো তোমার নিজের বাচ্চাকে রক্ষা করতে অক্ষম। অপরাধীকে ধরার আগে আমাদের তোমার চেহারা দেখাবে না। পান্ডে দূর থেকে নিজের মেয়েকে দেখছে। এতদিন অন্যের বাচ্চা বলে গুরুত্ব দেয়নি, আজ তার নিজের বাচ্চার সাথে এমনটা হওয়ায় সে খুব ভালোভাবে অন্যের বাচ্চাদের মা বাবার যন্ত্রণা বুঝতে পারছে। হাসপাতাল থেকে পান্ডে সোজা ঝুমকির বাবার সাথে দেখা করতে আসে। পান্ডে ঝুমকির বাবাকে কাল সকালে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর ফাইল করতে বলে। পরদিন সকালে এফআইআর লেখা হয়। ঝুমকিকে তার পার্মানেন্ট রিক্সা ড্রাইভার 9 অক্টোবর রাতে B5 বাংলোর সামনে নামিয়ে দেয়। এরপর থেকে ঝুমকিকে পাওয়া যাচ্ছে না। সেই সকালেই দেখানো হয় অনেক বড় একজন বিজনেসম্যানের বাচ্চাকে দুটি ছেলে বাইকে করে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা অনেক বড় হাই প্রোফাইল কেস, কারণ এবার যে কিডন্যাপ হয়েছে সে টুম্পা, আলী আর ঝুমকির মতো গরিবের সন্তান ছিল না। ডিএসপি রস্তগি সহ শহরের সব পুলিশ সেই বাচ্চার খোঁজে লেগে যায়। সব টিভি চ্যানেল হুমড়ি খেয়ে সেই বাচ্চার মিসিং নিউজ নিয়ে পড়ে আছে। বার্সি নিজের দিল্লির বাসায় বসে নাস্তা করতে করতে সেই নিউজ দেখছে। তখনই পান্ডে আসে। প্রেম দরজা খুলে পান্ডেকে দেখে ঘাবড়ে গেলেও স্বাভাবিক থাকার নাটক করে। পান্ডে বার্সির কাছে ঝুমকি সম্পর্কে জানতে চায়। বার্সি না শোনার ভান করে তাকে বলে, তোমার ডিএসপি স্যার হোম মিনিস্টার ছেলে আর আমরা ব্যাচমেট। বার্সি মূলত এখানে পান্ডেকে তার পাওয়ার এবং লিঙ্ক কতটা স্ট্রং তা বোঝাতে চাচ্ছে। কথার এক পর্যায়ে ঝুমকির বাবা চলে আসে এবং পান্ডেকে বলে, ঝুমকির অপহরণের জন্য তার বস বার্সি সাহেবই দায়ী। উনি আমার মেয়েকে রেপ করেছে। ঝুমকির বাবার কথা শুনে বার্সিও উত্তেজিত হয়ে যায়। বার্সি বলে, এই লোকের মেয়ে একটা প্রস্টিটিউট, সে নিজে তার মেয়েকে দিয়ে এসব কাজ করায়। মেয়ের বিনিময়ে প্রতি মাসে সে আমার কাছ থেকে 30,000 টাকা করে নেয়। এফআইআর ফাইল করার সময় ঝুমকির বাবা পান্ডেকে বলেছিল ঝুমকি বার্সির এখানে সেক্রেটারির কাজ করে। পান্ডে এ ব্যাপারে জানতে চাইলে ঝুমকির বাবা বলে, ও আমার মেয়ে, আমি ওকে দিয়ে যা ইচ্ছা তাই করাই, তাতে আপনার কি? আপনি আপনার কাজ করুন। এই কথা শুনে পান্ডের মাথায় আগুন ধরে যায়। পান্ডে ঝুমকির বাবাকে অনবরত মারতে থাকে। সুযোগ বুঝে বার্সি তার বন্ধু ডিএসপিকে কল করে সব জানায়। তৎক্ষণাৎ ডিএসপি পান্ডেকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। পান্ডের এমন লাচার অবস্থা দেখে প্রেমও আনন্দ পায়। পান্ডে থানায় পৌঁছালে ডিএসপি তার উপর ক্ষিপ্ত থাকে। ডিএসপি তাকে বলে, এসব প্রস্টিটিউটের কেসের পেছনে না ঘুরে এই বড় কেসে আমাকে সাহায্য করো। তোমার হঠাৎ মাথায় কি ভূত চাপলো? আগে তো তোমার কখনো কোনো কমপ্লেন পাইনি। পান্ডে ডিএসপির কাছে ঝুমকির সিম ট্রেস করার অনুমতি চায়, কারণ রিক্সাওয়ালার ভাষ্য মতে ঝুমকিকে শেষবার B5 বাড়ির সামনে দেখা যায়। ডিএসপি পান্ডেকে বলে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু বার্সির নাম যেন কোনো কিছুতে না আসে। পান্ডে থানায় গেলে দেখে সেখানে পাঠক ঝুমকি ড্রাইভারকে বসিয়ে রেখেছে তার সিম ট্রেস করানোর জন্য, কিন্তু পান্ডে তো সিম ট্রেস করানোর পারমিশনই পায়নি। পান্ডে রিক্সাওয়ালাকে চলে যেতে বলবে, এমন সময় তার মোবাইল দেখে তার কিছু একটা খটকা লাগে। মোবাইল চেক করলে দেখে মোবাইলে সবকিছু ডিলিট করা। পান্ডে রিক্সাওয়ালাকে ইন্টারোগেশনে নিয়ে বেথম মারার পর সে সবকিছু স্বীকার করে। রিক্সাওয়ালা স্টেটমেন্ট রেকর্ড করে পান্ডে সরাসরি চলে যায় ডিএসপি কার্যালয়ে। পান্ডে জানায়, এই রিক্সাওয়ালা ঝুমকির পার্সোনাল রিক্সাওয়ালা, যার কাজ ঝুমকিকে প্রতিদিন ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে বাসায় নিয়ে আসা। সেই রাতে ঝুমকিকে বার্সি সাহেবের বাসায় নামিয়ে দেওয়ার 2 ঘন্টা পরে যখন সে ঝুমকিকে আবার আনতে যায়, দরজায় তার সাথে বার্সির কর্মচারী প্রেমের দেখা হয়। প্রেম রিক্সাওয়ালাকে ঝুমকির মোবাইল এবং কিছু টাকা দিয়ে বলে এটা শাহাদরা রেল স্টেশনের আশেপাশে ফেলে দিতে, আর কেউ ঝুমকির কথা জানতে চাইলে বলতে ঝুমকিকে শেষবার শাহাদরা রেল স্টেশনে নামিয়ে দিয়েছিল। কিন্তু গরিব রিক্সাওয়ালা লোভে পড়ে মোবাইল নিজের কাছে রেখে দেয়।
পান্ডে ডিএসপির কাছে প্রেমের রিমান্ড অর্ডার চাইলে ডিএসপি অনেক রেগে যায় এবং কিছুদিনের জন্য পান্ডেকে সাসপেন্ড করে দেয়। আসলে সত্যের পথে চলা কখনোই সহজ না। পান্ডে লুকিয়ে বার্সির ঘরে নজর রাখছিল। বার্সির কাজের লোক প্রেমের সাথে প্রায় বাইকে করে একটা ছেলে দেখা করতে আসে। পান্ডে সাসপেনশন শেষ হতে চলেছে, এসব ব্যাপারে কথা বলতে পাঠক পান্ডের সাথে দেখা করতে আসে। পাঠক জানায় সে হাই প্রোফাইল কেস সলভ করার জন্য ডিএসপি এর প্রমোশন হয়। তার জায়গায় কাল থেকে নতুন ডিএসপি জয়েন করবে। এটা শুনে পান্ডে আশার আলো দেখতে পায়। এমন সময় পাঠকের চোখ যায় নিচে দাঁড়ানো সেই কম্পাউন্ডারের দিকে, যে সেই রাতে অ্যাম্বুলেন্সে করে পান্ডের মেয়ে বেদুকে হাসপাতালে পৌঁছেছিল। পান্ডে খেয়াল করে দেখে এ তো সেই ছেলে যে প্রায় প্রেমের সাথে দেখা করতে আসে। পান্ডের কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। পান্ডে বুঝে যায় সেদিন ওই অ্যাম্বুলেন্স প্রিপ্ল্যানভাবে সেখানে বাচ্চা কিডন্যাপ করার জন্য দাঁড়িয়েছিল। সেই রাতে পান্ডে এবং পাঠক কম্পাউন্ডার যে হাসপাতালে কাজ করে সে হাসপাতালে যায় এবং খুব সাবধানতার সাথে তাকে তুলে একটা গোপন জায়গায় নিয়ে যায়। সামনে পুলিশকে দেখে লালা ভয়ে কাঁপতে থাকে। পান্ডে বলে, দশমীর দিন যে মেয়েটাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলে সে আমার মেয়ে ছিল। ছোটা লালা এমনিতে অনেক ভয় পাচ্ছিল। এ কথা শুনে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে সব স্বীকার করে নেয় এবং জানায় এসব প্রেমের প্ল্যান ছিল। পরদিন সকালে নতুন ডিএসপি ভূপেন কার্যালয়ে যোগ দেয়। পুরাতন ডিএসপি রাস্তগী তাকে অভিনন্দন জানানোর জন্য তার সাথে দেখা করতে আসে। তখনই পান্ডে তার কেসের ব্যাপারে নতুন ডিএসপির কাছে আসে। পান্ডেকে দেখে রাস্তগীর সন্দেহ হয় যে নিশ্চয়ই পান্ডে কিছু একটা করতে চাচ্ছে। গাড়িতে এসে রাস্তগী শ্রাবণ কুমার নামের কেউ একজনকে ফোন করে বলে, যদি জীবনে বড় কিছু করতে চাও, যদি প্রমোশন চাও, তাহলে আমি যা বলছি তা করো। এরপর বার্সিকে ফোনে সতর্ক করে বলে, পান্ডে থেমে থাকার মানুষ না, সে কিছু একটা করছে। বার্সি হরিয়ানার একটি কন্ট্যাক্ট কিলার দলকে ফোনে একটা জায়গার লোকেশন দিয়ে কাজ বুঝিয়ে দিলে তারা সাথে সাথে বেরিয়ে পড়ে। ইন্সপেক্টর পান্ডের সাথে ডিএসপি ভূপেন বেরিয়ে পড়ে কম্পাউন্ডার লালার সাথে দেখা করতে। হরিয়ানার ওই টিম সেখানে পৌঁছে যায় যেখানে লালাকে বন্দি করে রাখা হয়। লালার মাথায় সজোরে আঘাত করে তারা তাকে সেখান থেকে নিয়ে যায়। পান্ডে আর ভূপেন এসে দেখতে পায় ছোটা লালা সেখানে নেই। পাঠক খাবার খেতে গিয়েছিল আর এই ফাঁকে সন্ত্রাসীরা ছোটা লালাকে তুলে নিয়ে যায়। তাই রাগে পান্ডে পাঠককে মারতে মারতে বলে, একদিন খাবার না খেলে তুই মরে যাতি না। ভূপেন পান্ডেকে থামিয়ে বলে, ছোটা লালা তো হাত থেকে গেল, তুমি রিক্সাওয়ালার দেওয়া স্টেটমেন্টে প্রেমকে গ্রেফতার করে ফেলো। 4 নভেম্বর রাতে প্রেমকে থানায় ধরে আনা হয় ইন্টারোগেশনের জন্য। পান্ডে আসতেই প্রেম তার পায়ে পড়ে মাফ চায়, কারণ সে ভুল করে তার মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিল। সে খুব কনফিডেন্সের সাথে সব প্রশ্নের উত্তর দিতে থাকে, কারণ তার পাপাজি মানে বার্সি সাহেবের উপর তার ফুল কনফিডেন্স আছে। মনে নেই কেমন পাপাজির এক কলে সেদিন পান্ডের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পান্ডে ঝুমকি সম্পর্কে জিজ্ঞাসা করলে প্রেম বলে, আমি তাকে মেরে ফেলেছি। কারণ জানতে চাইলে প্রেম বলে যে ওই রাতে আমি কাস্টমার সেজে ঝুমকিকে ফোন দিয়ে বার্সি সাহেবের বাসায় আসতে বলি। পেমেন্টও রেডি রেখেছিলাম, কিন্তু আমাকে দেখে ঝুমকি চাকর বলে বিদ্রুপ করতে থাকে, আমাকে গালিগালাজ করে। আমার মাথায় রক্ত উঠে যায়। যেখানে আমি আমার আপন মামাকে মেরে তার লিভার কাঁচা চিবিয়ে খেয়েছি, সেখানে এই ঝুমকি কি জিনিস? আমি কি চাকর? পাপাজি আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসে। প্রথমে আমি শ্বাসরোধ করে ঝুমকিকে খুন করি, তার লাশের সাথে নিজের মনের বাসনা মেটাই। এরপর ঝুমকির লাশকে টুকরো টুকরো করে কিছু অংশ রান্না করে খাই, আর কিছু পলিথিনে ভরে নালায় ফেলে দিই, আর বাকি প্রয়োজনীয় অর্গান কম্পাউন্ডারের কাছে বেচে দিই। প্রেমের কথা শুনে পান্ডে আর ডিএসপি স্পিচলেস হয়ে যায়। পান্ডে বলে, তাহলে এই যে এতদিন ধরে বাচ্চা গায়েব হচ্ছিল তার পেছনে তুমিই ছিলে? এরপর প্রেম বলতে থাকে, ছোটবেলায় নিজের মামার মাংস খাওয়ার পর থেকে মানুষের মাংসের স্বাদ তার নেশায় পরিণত হয়। মানুষের মাংসের স্বাদ তার মস্তিষ্কে ঘুরতে থাকে সারাক্ষণ। তার মেয়ে জন্মানোর পর একবার সে তার নিজের কাছে শপথ করেছিল এ কাজ ছেড়ে দেবে, কিন্তু সেই শপথ প্রেম 1 সপ্তাহ ধরে রাখতে পারেনি। এখন 3 মাসে অন্তত একবার হলেও তার মানুষের মাংস খেতে হয়। এরপর কম্পাউন্ডারের সাথে পরিচয় হলে একদিন প্রেম অর্গান ট্রাফিকিং সম্পর্কে জানতে পারে। ব্যাস, আর কি চাই? নিজের প্রয়োজন মেটানোর জন্য কিছুদিন পরপরই প্রেম গরিব ঘরের ছোট বাচ্চাদের তুলে নিয়ে আসে। প্রথমে তাদের দিয়ে নিজের শারীরিক চাহিদা মেটায়, এরপর মেরে টুকরো করে তাদের মাংস খেয়ে মানসিক চাহিদা মেটায়। অর্গান বিক্রি করে ভালোই টাকা কামাতে শুরু করে। অবশেষে যে অংশগুলো বেঁচে যায় সেগুলো পলিথিনে করে নালায় ফেলে দিয়ে আসে।
পান্ডে জানতে চায় এ পর্যন্ত প্রেম কতগুলো বাচ্চাকে মেরেছে। প্রেম জানায় তার ঠিক মনে নেই, কিন্তু 22 থেকে 25 জন বাচ্চা তো হবেই। তার মানে এই যে থানার বোর্ডে লাগানো মিসিং ফুটের বাচ্চাগুলোকে প্রেমই মেরেছে। পান্ডে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, প্রেমকে উঠে এলোপাথারি মারতে থাকে। প্রেম বলে, রেগে যাচ্ছেন কেন স্যার? আমি তো বললামই আমি ভুল করে আপনার মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিলাম। আমি তো আমার আপনার মতো মানুষের বাচ্চাদের মারি না। এখানে আমার বলতে প্রেম নিজেকে পাপাজির বড়লোক ছেলে বোঝাচ্ছে। আমি তাদের মারি যারা মরলে কারো কিছু যায় আসে না। এরা রাস্তায় কুকুর বিড়ালের মতো ঘুরে দেশের জায়গা দখল করে। এরা কারো কখনো কোনো কাজে আসবে না, না জীবনে বড় কিছু করতে পারবে। বড় হয়ে এরা হয় নিজে মরবে, না হয় আমার মতো অন্যদের মারবে। এর চেয়ে ভালো এদের এখনই মুক্ত করে দিলাম, অন্তত আমার তৃপ্তি মেটানোর কাজে তো এলো। এত কিছুর পরও একটা প্রশ্ন তো থেকেই যায়, এসবে তার মালিক বার্সি সাহেবের কোনো ভূমিকা নেই? এই প্রশ্নে প্রথমবার প্রেমকে কিছুটা বিচলিত মনে হয়। প্রেম জানায় সবটা তার একার কাজ। প্রেমকে লকআপে দেওয়া হয়। লকআপ থেকে প্রেম তাকে ছেড়ে দেওয়ার জন্য চেঁচাতে থাকে, কারণ তাকে কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানটি দেখতে হবে। ইন্সপেক্টর থানার টিভির ভলিউম কিছুটা বাড়িয়ে দিলে প্রেম শান্ত হয়ে অনুষ্ঠান শুনতে থাকে। অপরদিকে সেই ভাড়াটে খুনিরা কম্পাউন্ডারকে মেরে তার লাশ টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলে। ছোটা লালা কম্পাউন্ডারে সেই বড় লোক দেখানো হয় পলিথিনে, এটা বোঝানোর জন্য যে এটা তারই লাশ। পরের দিন ইন্সপেক্টর তার টিমকে সাথে করে প্রেমকে নিয়ে ওই সমস্ত জায়গায় তল্লাশি চালায় যেখানে প্রেম বডি পার্টগুলো ফেলেছে বলে জানায়। মুহূর্তের মধ্যে সেই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। মানুষের ঢল পড়ে যায় রাজীব সেক্টরে। পুলিশ একটার পর একটা পলিথিন তুলতে থাকে, আর সন্তান হারানো স্বজনেরা কান্নায় লুটিয়ে পড়ে। বার্সির বাড়িতে তল্লাশি চালানো হয়। ইন্টারোগেশনের জন্য বার্সিকে গ্রেপ্তার করা হলেও থানায় তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, কারণ বার্সি রাস্তগীর বন্ধু ছিল। এর কিছুদিন পর রাস্তগী তার এক ইন্টারভিউতে জানায় এই সব প্রেমের একার কাজ, বার্সির এতে কোনো হাত নেই। বার্সি তো ব্যবসার কাজে বাইরেই থাকতো, সেই সুযোগ কাজে লাগিয়ে প্রেম এসব কর্মকাণ্ড চালায়। এত কষ্ট করে কী লাভ হলো যদি আসল অপরাধী ছাড়া পেয়ে যায়? পান্ডে ডিএসপি এর কাছে প্রেমের সাথে দেখা করার অনুমতি চাইলে ডিএসপি অনুমতি দিয়ে দেয়। পান্ডে প্রেমের কাছে জানতে চায়, তুমি অর্গান ট্রাফিকিংয়ের টাকা তোমার বইয়ের কাছে কিভাবে পাঠাতে? প্রেম জানায়, আমার একটা বিশ্বস্ত সোর্স আছে, সে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমার বইয়ের কাছে পাঠিয়ে দেয়। পান্ডে প্রেমকে বলে, 2 মাস থেকে কম্পাউন্ডার গায়েব, আমার কাস্টাডি থেকে বার্সি কম্পাউন্ডারকে তুলে নিয়ে গেছে, এরপর থেকে তার কোনো খোঁজ নেই। তার মানে 2 মাস থেকে তোর পরিবারে একটা টাকাও পৌঁছায়নি। তুই যাকে বাঁচাতে চাচ্ছিস তোর সেই পাপাজি তোকে বলির পাঠা বানিয়েছে, এমনকি সে তোর অর্গান ট্রাফিকিংয়ের সব টাকাও হাতিয়ে নিয়েছে। প্রেম যেন পান্ডের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। প্রেম বুঝতে পারছে তার সাথে কি হয়েছে। প্রেম পান্ডেকে সেই সিডি সাদাবাহার তারানের কথা বলে দেয়। সেই রাতেই পান্ডে প্রেমের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পাঠকের পান্ডের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই সেও পান্ডের সাথে যেতে চায়। কিন্তু পান্ডে পাঠককে অনেক ভালোবাসে, তাই তাকে এসব ঝামেলায় জড়াতে নিষেধ করে একাই বেরিয়ে যায় প্রেমের গ্রামের উদ্দেশ্যে। পরের সকালে গ্রামে পৌঁছে পান্ডে প্রেমের স্ত্রীর সাথে দেখা করে। প্রেমের স্ত্রী খবরে দেখানো কিছুই বিশ্বাস করে না, প্রেম এমনটা করতেই পারে না। পান্ডে সেই সিডির ব্যাপারে জানতে চাইলে প্রেমের স্ত্রী পান্ডেকে সেই সিডিটা দিয়ে দেয়। পান্ডে তৎক্ষণাৎ সুটকেসে থাকা তার ল্যাপটপ বের করে প্লে করে সেই সিডিটি। আমরা দেখতে পাই সে বাচ্চাদের সাথে বার্সি জোরপূর্বক ধর্ষণ করছে। মূলত বার্সির নির্দেশেই প্রেম রাস্তা থেকে গরিব বাচ্চাদের তুলে আনতো। বার্সি তাদের দিয়ে নিজের যৌন চাহিদা মেটাতো এবং পরবর্তীতে প্রেমকে নির্দেশ দিত এই বাচ্চাগুলোকে গায়েব করে ফেলার জন্য। সিডি দেখার পর যেন পান্ডের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পান্ডে সেই সিডি নিয়ে তখনই বেরিয়ে পড়ে দিল্লির জন্য। অনেকক্ষণ রাস্তায় বাসের অপেক্ষা করার পরও কোনো বাস না পেয়ে পান্ডে একটি কালো গাড়ির কাছে লিফট চায়। গাড়ির লোকেরা পান্ডেকে লিফট দেয়। পান্ডে তাদের কাছে জানতে চায় এই অজপাড়া গ্রামে তারা কোথায় যাচ্ছে। তারা জানায় তারা একটি ঠিকানা খুঁজছে। পান্ডে ওই ঠিকানা চেনে কিনা দেখার জন্য তারা পান্ডের হাতে একটি কাগজ দেয়। পান্ডে কাগজটি খুলে দেখে, এতে তারই ছবি। এরা সেই ভাড়াটে খুনি যারা ছোট লালা কম্পাউন্ডারকে মেরেছিল। স্ক্রু ড্রাইভার দিয়ে মুহূর্তে ঝাঁঝরা করে দেয় পান্ডের বুক, এরপর একটি ছুরি দিয়ে পান্ডের গলা কাটে। সমস্ত এভিডেন্স নষ্ট করে তারা সেখান থেকে চলে যায়। আর এভাবেই সত্য ক্ষমতার কাছে হেরে যায়।
6 মাস পরে আমাদের রাজীব ক্যাম্প পুলিশ থানা দেখানো হয়। নিখোঁজ ইন্সপেক্টর পান্ডের ছবি সেই থানার বোর্ডে লাগানো যেখানে একসময় সে নিজে ইনচার্জ ছিল। মিসিং বাচ্চাদের হত্যাকারীকে খুঁজতে গিয়ে আজ সে নিজেই মিসিং। কনস্টেবল পাঠক প্রমোশন পেয়ে বর্তমানে এই থানার সাব ইন্সপেক্টর পদে আছে। টেবিলে ইন্সপেক্টর পাঠকের পুরো নাম দেখে আপনাদের মাথা চক্কর দিয়ে উঠবে। কনস্টেবল পাঠকই সেই শ্রাবণ কুমার যাকে সেদিন ডিএসপি রাস্তগি ফোন দিয়ে প্রমোশনের লোভ দেখিয়েছিল। তার মানে এই সব কিছুর পেছনে পাঠকেরই হাত। সে কম্পাউন্ডারের ঠিকানা দিয়েছিল, এমনকি তার দেয়া ইনফরমেশনের ভিত্তিতেই পান্ডেকে হত্যা করা হয়। পরের সিনে দেখানো হয় বিষ্ণু ঘরে বসে পত্রিকা পড়ছে। একটি খবরে তার চোখ আটকে যায়। ইন্সপেক্টর পান্ডের হত্যার সন্দেহে হরিয়ানার সেই 3 জন ভাড়াটে খুনিকে অ্যারেস্ট করা হয়। বিষ্ণুর দরজায় কেউ কড়া নাড়ে। বিষ্ণুর দরজা খুলে দেখে নিচে একটি বক্স রাখা। বক্সটি খুলতে সেটার ভিতরে একটি সিডি, যার উপরে লেখা और भी सदाबहार तराने। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। বিষ্ণু কি পারবে এই কেসের মূল অপরাধীদের শাস্তি দিতে, নাকি তার পরিণতিও পান্ডের মতোই হবে? জানতে আমাদের অপেক্ষা করতে হবে এই মাস্টারপিসের দ্বিতীয় পার্ট দেখার জন্য।